হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো কিভাবে আপনি নিজে নিজে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেবেন। এবং আপনারা অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছেন যে আপু কিভাবে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছেন, কিভাবে আপনি ব্যান্ড স্কোর 8 স্কোর করেছেন। তো শুরুতেই আমরা যখনই আইএলটিএস এক্সাম দিতে যাই আমরা কি ভাবি, আমরা হয়তো সেটাকে ব্যবহার করি পড়ালেখা করার জন্য দেশের বাইরে বা নিজেদের ইংরেজির যে স্কিলটা আছে সেটা ডেভেলপ করার ক্ষেত্রে। তো এখানে একটা ছোট্ট মিসকনসেপশন হচ্ছে এরকম, আমরা ভাবি যে আমরা যদি আইএলটিএস এক্সাম দিয়ে দিই তাহলেই মনে হয় আমাদের ইংরেজিটা বেটার হয়ে যাবে, বাট এরকম কিছুই না। আমাদের বেসিক যে ইংলিশ স্কিলটা রয়েছে সেটার সাথে আইএলটিএস এর যে এক্সামের জন্য শেখায় এই যে ইংলিশ স্কিলস গুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে। আপনি যখন আইএলটিএস এক্সাম দেন আপনি তখন 4টা মডিউলে এক্সাম দিয়ে থাকেন। একটা হচ্ছে লিসেনিং, রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং। সো এটা পরীক্ষা করা হয় এইভাবে যাতে আপনার প্রত্যেকটা ধাপে আপনি আসলে রিডিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে, লিসেনিং এর ক্ষেত্রে আসলে প্রপারলি আপনার লেভেল কতটুকু ইংরেজির ক্ষেত্রে সেটা আইডেন্টিফাই করা হয়। এখন যখন যারা আইএলটিএস এক্সাম দিয়ে থাকে তাদের কি হয়, তারা ভাবে যে আমি যদি একটা 6 মাসের কোর্স করি আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য, বা আমি যদি অনেকগুলো বই শেষ করি, এতে করে মনে হয় আমি একটা ভালো ব্যান্ড স্কোর পেয়ে যাব। এবং ভালো ব্যান্ড স্কোর বলতে আমরা এটাকেই বুঝি যে 7 পেলাম বা 6.5 পেলাম, এরকম ব্যান্ড স্কোরকে বুঝে থাকি। বাট আপনি যদি একটু ভালোভাবে প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনি আপনার স্কোরটাকে আরো একটু পুশ করতে পারবেন। কারণ আইএলটিএস এক্সামের বেলাতে আপনি দেখবেন যে ইংরেজির সাথে সাথে অনেক ট্রিক্স খাটে, যেটা আসলে আপনাকে আপনার এক্সামে ভালো রেজাল্ট করতে সাহায্য করে। এখন আমি যখন আইএলটিএস এক্সামের প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম তখন ছিল 20 তারিখ, অর্থাৎ গত বছরের নভেম্বরের 20 তারিখ। আমার কাছে অলমোস্ট 7 থেকে 8 দিনের মতো সময় ছিল, এবং এই 7 থেকে 8 দিনের মতো সময়ের মধ্যে আমাকে একটা প্রিপারেশন নিতে হচ্ছিল। এবং আমি যে আইএলটিএস এক্সামটা দিয়েছি সেটা হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস। এখন দেখেন, যখন আপনি পেপার বেসড আইএলটিএস দেন এবং কম্পিউটার বেসড আইএলটিএস দেন, এটার ক্ষেত্রে একটা ছোট্ট পার্থক্য হচ্ছে এটা, পেপার বেসের ক্ষেত্রে আপনাকে হচ্ছে পেপারে লিখে লিখে আনসার গুলো তারপর জমা দিতে হয়। কম্পিউটারের ক্ষেত্রে কি হয়, আপনার সামনে একটা কম্পিউটার স্ক্রিন থাকে, আপনি যখন এক্সাম দেন প্রত্যেকটা এক্সামের আগে আপনাকে একটা লগ ইন কোড দেওয়া হয় এবং সেই লগ ইন অনুসারে আপনি ওই কম্পিউটারে লগ ইন করেন। তারপরে আপনার কাছে এই কোয়েশ্চেন্স গুলো থাকে, আপনি দেখে দেখে ওগুলো আনসার করতে পারেন। যেমন লিসেনিং এর ক্ষেত্রে ওখানে মাল্টিপল চয়েস থাকে, আপনি ওখানে টাইপ করতে পারেন, আবার বাটনে ক্লিক করতে পারেন। আবার রাইটিং এর ক্ষেত্রেও ঠিক একইভাবে। তো এতে করে একটা ছোট্ট সুবিধা হয়, যারা কম্পিউটার বেসড আইএলটিএস দেয় তাদের যে কোয়েশ্চেন্স গুলো আছে, আপনি যখন পেপার বেস দিয়ে থাকেন আপনার আনসার খুঁজতে বারবার পেজ উল্টাতে হয়। এরকম হয় যে আপনি রিডিং এর এক্সাম দিচ্ছেন তো পেজটাকে উল্টাতে হয়। আপনি যখন কম্পিউটার বেস আইএলটিএস দিয়ে থাকেন তখন আপনার কোয়েশ্চেনটা পাশাপাশি থাকে, অর্থাৎ এই সাইডটাতে আপনার এক্সামের যে কোয়েশ্চেন্স গুলো আছে এবং এই সাইডে আপনার যে প্যাসেজ গুলো আছে সেগুলো থাকে। তো আমার কাছে এটা বেনিফিশিয়াল মনে হয়, আপনি যদি কম্পিউটার স্কিলস ভালো হয়ে থাকে এবং আপনি খুব ভালো কম্পিউটার ন্যাভিগেট করতে পারেন, আপনি খুব সহজে আপনার এই যে স্কোরটাকে বেটার করার জন্য কম্পিউটার বেসড দিতে পারেন। এখন হচ্ছে আমি কিভাবে আসলে আমার আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম। প্রথমেই আমি যখন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি, প্রথম যেটা আমি করছিলাম সেটা হচ্ছে আমি অনেক আন্দাজে একটা প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। প্রথমে লিসেনিং, রিডিং, রাইটিং এভাবে নেওয়া শুরু করছিলাম, এবং যখন দিচ্ছিলাম এক্সাম গুলো বাসায় যে টেস্ট গুলো আছে সেই টেস্ট গুলোতে আমি 15, 16 এরকম পাচ্ছিলাম। এখন যেহেতু মার্কিং সিস্টেমটা 40-এ, তো আমার কাছে খুব ওয়ারিড লাগছিল যে আমি তো 6ও পাবো না। তো ওই জায়গাটা থেকে আমি যেটা নিজে নিজে করেছি সেটা হচ্ছে, আমি দেখি যে অনেক স্টুডেন্ট আছে যারা অনলাইনে কোর্সেস করে বা বিভিন্ন কোচিং সেন্টারে কোর্সেস করে থাকে। তাদের ক্ষেত্রে কি হয়, যারা যখন কোর্স গুলো করে তখন তারা এমন মানুষদের কাছ থেকে কোর্স গুলো করে যে কোর্স গুলোতে দেখা যায় যে তারা অনেক ভালো স্কোর করে থাকে। আপনার যে ইনস্ট্রাক্টর বা ইনভিজিলেটর থাকে বা যে কোনো জায়গায় আপনি আইএলটিএস করেন না কেন, সে দেখবেন যে 9, 8 এরকম 8.5 এরকম স্কোর পাওয়া থাকে। তো তাদের একটা ওন স্ট্র্যাটেজি থাকে। তো পড়ানোর ক্ষেত্রে যে ওন স্ট্র্যাটেজি গুলো থাকে সেই ওন স্ট্র্যাটেজি গুলো আপনাকে শেখায়। তো আপনি কি করেন, ওইগুলো অ্যাপ্লাই করেন। এখন দেখা যায় যে সবার মেধাটা কিন্তু সেম হয় না। এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার বেসিক ইংলিশটা উইক, আপনার গ্রাফ করতে কষ্ট হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি অনলাইন থেকে অফলাইন থেকে শিখেন,
শেখার পরে যখন আপনি প্র্যাকটিস করছেন, আপনি সেটাকে ওন স্ট্র্যাটেজি করে বানিয়ে নেন। যেমন আমি যখন লিসেনিং এরটা টেস্ট করছিলাম বা নিজে নিজে প্র্যাকটিস করছিলাম, আমি অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টিপস দেখেছি, বাট এই ক্ষেত্রে যেটা করেছি সেগুলোকে মিলিয়ে আমি একটা নিজের স্ট্র্যাটেজি বানিয়েছি। নিজের স্ট্র্যাটেজিটা এরকম ছিল যে আমাকে আসলে ফোকাস করতে হবে কোথায়। আগে আমি যখন আনসার শিটে 5টা বা 10টা যে কোয়েশ্চেন্স গুলো আছে, ধরুন অ্যাড্রেস দেওয়া আছে, একটা প্রথমে বলা আছে পিটারের অ্যাড্রেস, সামনে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তো ওই জায়গায় আমি অ্যাড্রেসের কথাটা মাথায় রেখেছি। যখন আইএলটিএস এর যে কথাটা বলে বা লিসেনিং এর যে আমরা ভয়েসটা শুনি, সেটার ক্ষেত্রে কি হয়, অনেক উল্টা পাল্টা আজাইরা কথা বলে। শর্টকাটে আমি আপনাদেরকে বলছি, অনেক আজাইরা কথা বলে। তো এটাকে করে কি হয়, স্টুডেন্টরা না ওই শব্দগুলো বুঝতে চায় যে আচ্ছা এই বাক্যটা কি বলেছে বা ওই জিনিসের স্ট্রাকচারটা বুঝতে চায়। আপনি খুব কমনলি ফোকাস করে শুনেন, বাট আপনার যে মেইন ফোকাসটা সেটা অ্যাড্রেসেই হওয়া উচিত। যখন সে পিটারের অ্যাড্রেস বা স্ট্রিট নাম্বারটা বলবে, আপনি দেখবেন যে আচ্ছা এটা আনসার করে ফেলেছেন। পরে যত আছে এটা কথা বলতে আপনার দরকার নেই, জাস্ট মুভ করে নেক্সট কোয়েশ্চেনে। দেখেন অ্যাড্রেসের পরে কি দেওয়া আছে। অ্যাড্রেসের পরে হয়তো ধরেন এমন কিছু দেওয়া থাকে যে অকুপেশন কেউ হতে পারে, বা তার সে কোথায় থাকছে, লিভিং কোথায়, তো বা সে স্টুডেন্ট কিনা, এরকম কিছু। আপনি কোয়েশ্চেনটার উপরে ফোকাস করেন, দেখবেন যে কোয়েশ্চেনটার যে ওয়ার্ডটা আছে সেটা কখন শুনতে পাচ্ছেন। এতে করে দেখবেন আপনার ভালোভাবে মানে নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড করা। সেকেন্ড থিং, আপনি যখন লিসেনিং এর প্র্যাকটিস করেন, তখন দেখবেন আমি আপনাদেরকে এখানে অনেকগুলো চ্যানেল বা ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। আপনি দেখবেন যে অনলাইনে অনেক ধরনের এরকম ইউটিউব ভিডিওস আছে যেগুলোতে আসলে লিসেনিং এর ভিডিওগুলো টেস্ট গুলো থাকে। সো আপনি কি করবেন, এট এ টাইম, এটা হচ্ছে আপনার নাম্বার 2 টিপস, সেটা হচ্ছে এট এ টাইম আপনি একটা মডিউলে ফোকাস করা উচিত। আমার কাছে মনে হয় আমরা যখন এলোমেলো ভাবে 4টা এক্সাম দিতে যাই, তখন আসলে আমরা অনেক নার্ভাস হয়ে যাই। একদিনে আপনার 4টা এক্সাম দিতে হবে, আপনি যদি চিন্তা করেন আপনার কেমন নার্ভাসনেস কাজ করার কথা। ঠিক একইভাবে যখন আপনি প্র্যাকটিস করেন, আপনি একসাথে যদি 4টা মডিউল প্র্যাকটিস করেন, আপনার আসলে ওখান থেকে ভালো আউটপুট আসবে না। সো আপনি যদি লিসেনিংটা প্র্যাকটিস করেন, ধরেন 2 দিন প্র্যাকটিস করলেন, টানা লিসেনিং প্র্যাকটিস করলেন, করার পরে আপনার যে ডিজায়ার, আপনি প্রথমে একটা প্র্যাকটিস করলেন, দেখলেন যে আপনি 15-16 পাচ্ছেন এরকম প্র্যাকটিসে। পরে দিয়ে দেখা গেল আপনি প্র্যাকটিস করতে করতে সেই স্কোরটাকে 30 আপ করে ফেলতেছেন, 35 আপ করে ফেলতেছেন। যখন আপনি 35 আপ করে ফেলতেছেন, 38 এরকম নাম্বার পাচ্ছেন, মুভ অন টু দ্য নেক্সট। আপনার একটা ডিজায়ার স্কোরের যে নাম্বারটা, আপনার যদি 35 ভালো স্কোর হয়, আপনার কাছে যদি মনে হয় 7 বা 7 আপ পাওয়া, তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি মুভ করতে পারেন পরের পার্টে। পরের পার্টে যেটা আমি বলবো যে রিডিং এর পার্টের ক্ষেত্রে, রিডিংটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট মডিউল। কারণ এখানে ট্রু ফলস থাকে, অনেক কিছু থাকে, যেটার ক্ষেত্রে কি হয়, স্টুডেন্টরা এই যে প্যাসেজ গুলো থাকে যেগুলো আমরা আসলে নর্মাল লাইফে পড়ি না, এটা আপনার নাম্বার 3 টিপস। সেটা হচ্ছে আপনি রেগুলার লাইফে তো এই প্যাসেজ গুলো পড়েন না, তো এই প্যাসেজ গুলোর আইডিয়া আপনি কোথা থেকে পাবেন। আমরা সাধারণত যখন আইএলটিএস দিই, এই যে ক্যামব্রিজের 16টা বই থাকে, এটা কিন্তু সবাই পড়তে বলে বা এগুলো প্র্যাকটিস করতে বলে, এবং এটা বেনিফিশিয়াল হয়। সেটা কোথায় ক্ষেত্রে হয়, আপনি যখন ওই প্যাসেজ গুলো পড়বেন রিডিং এর ক্ষেত্রে, আপনি যখন দেখবেন যে নর্মালি মানুষ বলে কি টাফ টাফ যে এক্সাম অত টাফ হয় না এরকম বলে, বাট আপনার মাথায় ওই টাফ যে এক্সাম হওয়ার যে পসিবিলিটিটা, ওটা রাখা উচিত। আপনি যতগুলো প্যাসেজ সলভ করতেছেন, আপনি ওই যে ক্যামব্রিজের বই থেকে বা যেখান থেকেই পারতেছেন না কেন, আপনার দেখবেন অনেক কঠিন কঠিন ওয়ার্ডের সাথে বা কিভাবে আপনি সলভ করছেন সেটার সাথে পরিচিত হবেন। রিডিং এর ক্ষেত্রে আমি আরো একটা ব্যাপার আমি বলবো, যখন আমি রিডিং এক্সাম দিচ্ছিলাম বা রিডিং এর ক্ষেত্রে আমি এগোচ্ছিলাম, তখন আমি আসলে অনেকগুলো টিউটোরিয়াল দেখেছি। এখানে বাংলাদেশে মনে হয় অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে বাংলায় আইএলটিএস একটা চ্যানেল দেখেছিলাম, দে আর প্রিটি গুড, অনেক ভালো লেগেছে আমার কাছে। বাট একটু ধৈর্য দিয়ে আপনাকে শুনতে হবে অ্যান্ড মেক ইউর ওন স্ট্র্যাটেজি। অবভিয়াসলি ওনাদেরটা কপি করবেন এরকম না, আপনি আপনার মতো স্ট্র্যাটেজি বানিয়ে নেবেন। সেকেন্ড থিং, আমি হচ্ছে যে মুনজারিন আপু সবসময় লাইভ ক্লাসেস দেয়। তো ওনার লাইভ ক্লাসেস বা ওনার যে আইএলটিএস এর কোর্সটা আমি প্রমোট করছি না, বাট আমার কাছে অনেক বেনিফিশিয়াল মনে হয়েছে। এবং আপনি যে রিডিং মডিউলের জন্য ওনার যে টিপসটা, যে ফোকাস অন ওয়ান থিং অ্যাট এ টাইম, তখন আপনি এটা ব্যবহার করেন, এটা আপনার জন্য অনেক উপকার দিবে আমার মনে হয়। এরপরের যে টিপসটা, সেই টিপসটা হচ্ছে আপনি যখন রাইটিং করছেন, আপনি কোয়ালিটি ওভার কোয়ান্টিটিতে যাবেন। আমরা যখন রাইটিং এরটা করি, তখন দেখা যায় যে আমার পাশে যে পার্সনটা বসেছিল
বা হয়তো তিনি ইউটিউব ভিডিও দেখেন কিনা জানি না, উনি অনেক জোরে টাইপ করতেছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে উনি তো অনেক কিছু লিখে ফেলছে, আমি কি লিখছি। তো ওই জায়গাটা থেকে আমি কিন্তু নার্ভাস হইনি। আমার কাছে মনে হয়েছে যে না, দিস ইজ নট সামথিং যে আমি নার্ভাস হব। তো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে যতটা ভালো লেখা যায়। এখন রাইটিং এর ক্ষেত্রে আপনাকে এই 1-2 দিনের প্রিপারেশন হয় না। আপনি যদি আইএলটিএস এক্সাম দেন, আমার কাছে মনে হয় যে আপনি যদি একটু প্রিভিয়াস ইংরেজি যে স্কিলস গুলো রয়েছে সেগুলো যদি না থাকে, তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে আগে থেকে একটু হালকা পাতলা প্রিপারেশন নিয়ে নিতে হবে। তো এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে হালকা পাতলা প্রিপারেশনের জন্য আপনি আগে থেকেই ইংরেজি যে শব্দগুলো সেগুলো আসলে সর্ট করে নিতে পারেন। কিভাবে দেখেন, আমরা যখন কোনো টাস্ক 1 টাস্ক 2 বলি, তখন দেখবেন যে ওখানে অনেক মানুষ স্টেটস লেখে, যে কিছু কমন টার্ম থাকে যে দিস বার্ড জাস্ট স্টেটস। সো এভাবে স্টেটস এর যে সিনোনিম গুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবং রাইটিং এর ক্ষেত্রে আপনি দেখবেন অনেকগুলো ফরম্যাট থাকে। একটা রুল আছে যেটা আসলে আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাবেন, সেটা হচ্ছে যে এই 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 কতগুলো রুলস থাকে যেগুলো আসলে গ্রামাটিক্যাল এরর, আপনি অনেক লিখলেন, আপনার গ্রামাটিক্যাল এরর হলো, আপনি খুব বেসিক সেন্টেন্সও লিখলেন, আপনি রিপিটেটিভ ওয়ার্ড ব্যবহার করলেন, তাহলে কিন্তু আপনার আইএলটিএস এর স্কোরটা ভালো আসবে না, আপনি যতই লেখেন না কেন। আপনি দেখবেন 6 পেয়ে গেছেন, খুব খুব ভালো লিখেছেন কিন্তু 6 পেয়েছেন, মোস্ট প্রবাবলি 6.5। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যেটা লিখছেন সেটা যাতে অনেক সুন্দরভাবে ফর্মাল একটা টোনে আসে। আপনি যদি বাই লিখেন, যে জাস্ট বাই লিখছেন, সেটার বদলে যে পারচেজ লেখেন, বা আপনি যদি একটু টোনটাকে একটু চেঞ্জ করেন, একটু প্রফেশনাল টোনে দেন, তাহলে একটু বেটার হয়। প্লাস টাস্ক টুর বেলাতে কি হয়, যখন টাস্ক 1টা থাকে সেটা তো আসলে ওখানে ইমেজ দেওয়াই থাকে, ওইটা অনুসারে মানুষ লেখে, ওখানে অনেকগুলো ফরম্যাটিং আছে, আপনি হয়তো ওগুলো দেখলেই বুঝবেন। এরপরে টাস্ক টুর বেলাতে কি হয়, আপনি যখন নিজের থেকে লিখতে যান না, অনেক মানুষ অনেক কিছু দেখে, পিপল, বারবার পিপল লিখতে থাকে। এখানের ক্ষেত্রে আপনি পিপল এর সিনোনিম ব্যবহার করতে পারেন। আপনি যেটা করতে পারেন, আমার ক্ষেত্রে যেটা করেছি আমি, যেগুলো কমন যেমন ইনক্রিজ, ডিক্রিজ, এগুলো আমি বারবার করে মানে মাঝখানে আমার একটা ফ্রেন্ড ছিল যে আমাকে একটা সাজেশন দিয়েছিল, সেটা হচ্ছে যে ইনক্রিজ, ডিক্রিজ, যেগুলো সেম সেম, যেগুলো আমার ব্যবহারই করতে হচ্ছে ওখানে আইএলটিএস, যে এটা ইনক্রিজ করেছে, এটা ডিক্রিজ করেছে। তো এই জিনিসগুলো আমি আসলে সিনোনিম ব্যবহার করা, আপনি ভালোভাবে সেন্টেন্স টেন্স ব্যবহার করা, আপনার যদি টেন্স ভালো না থাকে আপনি টেন্স ব্যবহার করা, পাস্ট পারফেক্ট বা এই জিনিসগুলো আপনি ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্রাকচার ব্যবহার করা। আইএলটিএস এর রাইটিং টেস্টটা এর জন্য করানো হয় যাতে আপনার রাইটিং ক্যাপাবিলিটি কেমন সেটা জাজ করার জন্য। সো আপনার যদি আগে থেকে প্রিপারেশন না থাকে, আপনি কি করবেন, ফাস্ট ট্র্যাক আইএলটিএস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে ভিডিও একদম খুলে দেখতে থাকবেন, কারণ ওইখানে আপনি বুঝতে পারবেন যে অনেক কিছু ইজিলি শিখিয়ে দেয়। এরপরে আপনি একদম, আমরা রিডিং, রাইটিং, লিসেনিং বলে ফেলেছি, স্পিকিং এর পার্টটাতে এবার যদি আমি একটু বলি আপনাদেরকে, স্পিকিং এর পার্টটাতে বেলা দেখা যায় যে অনেক সময় আমরা স্পিকিং এ না, আমরা ইদার অনেক কনফিডেন্ট থাকি। আমি আইএলটিএস সেন্টারে যে আমি খুব ইংরেজিতে কথা বলতেছি, কিন্তু যখনই আমার সামনে আমার ইনভিজিলেটর আসে, যে কম্পিউটারে, এখন তো কম্পিউটার টেস্ট হয়, তো তার মানে বাইরের দেশের একজন মানুষ আপনার চোখের সামনে থাকবে, তখন কিন্তু আপনার মাথাটা খারাপ হয়ে যায়, আপনি নার্ভাস হয়ে যান। তখন আপনি দেখবেন যে আপনি আমতা আমতা করছেন, উল্টাপাল্টা বলছেন, আবার অনেক তাড়াতাড়ি বলতে যে ভুল ভুল বলছেন। তো আপনি যখন স্পিকিং এর ক্ষেত্রে করবেন, অবভিয়াসলি আপনি ডিসক্রিপশন বক্সে দেখবেন যে যত বেশি আপনি ইউটিউব ভিডিওস দেখছেন, নর্মালি আপনার যদি ভালো না থাকে ইংরেজি, তো আপনি ভিডিওস দেখেন, আপনি দেখেন যে মানুষ আসলে কিভাবে কথা বলে, এবং একটা সেন্টেন্স আপনি তাড়াতাড়ি শেষ করিয়েন না। যে আপনাকে, এটা সবাই বলে, এটা কমন টিপস, আপনাকে নাম জিজ্ঞেস করলো, আপনি বললেন যে মাই নেম ইজ জয়িতা ব্যানার্জি, ধরেন এরকম আমি বললাম যে মাই নেম ইজ জয়িতা ব্যানার্জি। তো এই এই জায়গায় আর কি, তো আমাকে যখন জিজ্ঞেস করেছিল যে হোয়াটস ইউর নেম, তা আমি জাস্ট আমার আমার ক্ষেত্রে আমি কি বলেছি যে ইউ ক্যান, মানে আমার মাই নেম ইজ জয়িতা ব্যানার্জি বাট ইউ ক্যান কল মি জয়িতা, এরকম কমন কথা বলে। বাট আমি ফ্যামিলি নেম এই জিনিসগুলো বলেছি যে অ্যান্ড এভরিওয়ান কলস মি জয়ী, এরকম কিছু বলেছি। সো যাতে আপনি এটা বেশি বড় বলারও দরকার নেই আপনার, জাস্ট কিপ ইট সিম্পল অ্যান্ড জাস্ট ইজি, যাতে ইজি মনে হয়। অ্যান্ড আপনাকে যখনই কোনো কোয়েশ্চেন করছে, আপনাকে যে ফার্স্ট ফার্স্ট উত্তর দিতে হবে একদম ফ্লুয়েন্টলি অ্যাকসেন্ট দিয়ে, এরকম কিছু না। আপনি যেটা বলছেন সেটা শুনতে যাতে ক্লিয়ার হয়, আপনার ওয়ার্ডস প্রনাউন্সিয়েশন যাতে ঠিক থাকে, আপনার গ্রামাটিক্যাল যাতে এরর না হয়, এর জন্য আপনি যত এই যে ভিডিও রিসোর্সেস, মানুষকে কথা বলতে দেখবেন যারা এক্সাম দিচ্ছে, এটার ক্ষেত্রে আপনার একটু আইডিয়া আসবে, আপনার একটু কনফিডেন্স বিল্ড হবে। তো আপনি
যেটাই করেন না কারণ আমি ধাপে ধাপে আপনাদেরকে এই টিপস গুলো আলাদা আলাদা করে দিব। এটা আসলে আমার প্রিপারেশন, আমি এইভাবেই প্রিপারেশন নিয়েছি। প্রত্যেকটা মডিউল একবার একবার করে ফিনিশ করেছি, দেন আমি নেক্সট মডিউলে গিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যখনই আমি 35 আপ করেছি প্রত্যেকটা মডিউল পরীক্ষা দেওয়ার সময় নিজে নিজে প্র্যাকটিস করার ক্ষেত্রে, তখন আমি নেক্সট মডিউলে গিয়েছি। তারপরে আমি একদম পরীক্ষার আগের দিন মানে আগের 2টা দিন আমি জাস্ট স্পিকিং গুলো দেখার জন্য রেখেছিলাম আমার ক্ষেত্রে, যাতে আমার ব্যাপারগুলো মনে থাকে। যখনই আমি কোনো ইম্পর্টেন্ট ফ্রেজেস দেখছিলাম, তো আমি কি করছি সেটা হচ্ছে খাতায় লিখে নিয়ে আমার মোবাইলের নোটপ্যাডে লিখে নিয়েছি। অনেক সময় থাকে না, আমরা তো মোবাইল নিয়ে সবসময় ঘুরি, খাতা নিয়ে আপনি কোথাও ঘুরেন, কোথাও যাচ্ছেন, বোর হয়ে গেলেন, জাস্ট ফ্রেজেস গুলো দেখলেন। এভাবে করে জাস্ট ইংরেজি শেখাটা আসলে আপনার কোনো লাইক একটা কোর্সের মতো না, ইংরেজি শেখাটা একটা লাইফস্টাইল ভাবতে হবে আপনাকে, তাহলেই আপনি বেটার করতে পারবেন। তো অনেক বড় একটা আপনাদেরকে সাজেশন দেওয়ার ট্রাই করলাম, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও যারা আসলে আইএলটিএস এর এক্সাম দিবে। অ্যান্ড আপনারা সবসময় মনে রাখবেন যে আইডেন্টিফাই ইউর প্রবলেম, এটা মাস্ট। সেকেন্ড থিং হচ্ছে আপনি যখন আইএলটিএস দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, তখন আসলে তো আপনি যখন আইএলটিএস দিচ্ছেন তখন আপনাকে এটা মাথায় রাখতে হচ্ছে যে আপনি আসলে যত মানুষের থেকে শিখেন না কেন, সেটা আপনার ওন স্ট্র্যাটেজি বা আপনার যে মেধা অনুসারে আপনি সর্ট ডাউন করে নেবেন। তো এভাবেই আসলে আপনি আপনার প্রিপারেশন নেবেন। আমার কাছে মনে হয় আপনি যদি আইএলটিএস এক্সাম দেন, এটা অনেক টাকা দিয়ে আপনি এক্সাম দিয়ে থাকেন সাধারণত, আপনার কাছে যদি অতটুকু কনফিডেন্স না থাকে, আপনি কি করতে পারেন, একটু আগে থেকে প্রিপারেশন নিতে পারেন, 1-2 মাসের একটা কোর্স করতে পারেন বা মক টেস্ট দিতে পারেন, এতে করে আপনার কনফিডেন্স বাড়বে। প্র্যাকটিস মেক্স পিপল পারফেক্ট, এই কথাটা তো আমরা অনেক শুনি। তো আপনি প্র্যাকটিস করেন, নিজের বাসায় প্র্যাকটিস করেন। এন্ড আমি অনেক রিসোর্সেস দিয়েছি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে, আপনাদের কাজে লাগবে। এবং আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দ্যাট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, সাইনিং আউট ফর টুডে।